নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইনফিনিটি ম্যাথ একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা শিখবে সমতলীয় ভেক্টর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধানের টেকনিক। তাহলে চলো শুরু করা যাক। তো চলে আসলাম আমাদের ক্লাসে। আর ক্লাসটি শুরুর প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের আজকের ক্লাসটি সাজিয়েছি ভেক্টর অধ্যায়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। যারা পূর্বের দুটি ক্লাস করেছো তোমাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। তো চলো আমরা শুরু করি। এই এমসিকিউগুলো আমাদের কি রয়েছে দেখা যাক। আমাদের প্রথম যে এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটি হচ্ছে এবিসি একটি ত্রিভুজ, এর উপর ভিত্তি করেই কিছু ভেক্টর নিচে দেওয়া রয়েছে। এই ধরনের অপশন ভিত্তিক এমসিকিউগুলোকে বলা হয় বহুপদী এমসিকিউ। তো আমরা দেখে নিব যে আসলে কোন অপশনগুলো সঠিক হবে। তো দেখা যাক আমাদের প্রথম যে অপশনটা দেওয়া রয়েছে এটি সঠিক কিনা। তো আমাদের এই চিত্রের দিকে লক্ষ্য করে দেখা যায় যে এ হচ্ছে আদিবিন্দু, বি অন্তবিন্দু, আবার বি আদিবিন্দু, সি অন্তবিন্দু। তার মানে এ বি ভেক্টর এবং বিসি ভেক্টর এরা একই ক্রমে রয়েছে। তার মানে আমরা লিখতে পারি যে এ বি ভেক্টর, অর্থাৎ আমরা একটু লিখি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এদের যোগফল কিন্তু লব্ধি ভেক্টর হিসাবে এসি কাজ করে। তোমরা জানো যে ত্রিভুজের যোগ বিধি অনুযায়ী এই সূত্রটা আমরা সবাই জানি। তো এই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে দেখো আমাদের কিন্তু 1 নম্বর অপশনটা কিন্তু সঠিক। এবার আমরা দেখে নিব 2 নম্বর অপশনটিতে কি রয়েছে। যেহেতু এখানে বিসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর দেওয়া রয়েছে, অর্থাৎ উভয়েরই আদিবিন্দু এ, তাই এটি যোগ বিধিতেও পড়েনি আবার বিয়োগ বিধিতেও পড়েনি, তাই এটিকে আমরা নিতে পারবো না। এবার দেখে নেই 3 নম্বর অপশনটিতে দেখা যাচ্ছে যে যেহেতু বিসি ভেক্টর সমান লেখা রয়েছে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর উভয়েরই আদিবিন্দু এ, তার মানে এটি কিন্তু অবশ্য বিয়োগ বিধিতে পড়তে পারে। তো লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে যদি আমি বিসি এই ভেক্টরটিকে লিখি তাহলে সি হচ্ছে অন্তবিন্দু, আর উভয়েরই আদিবিন্দু যেহেতু এ, তাই প্রথমে আদিবিন্দু এ থেকে আমাদের এই অন্তবিন্দু সিতে আসতে হবে। এটি আমি জানি ত্রিভুজের বিয়োগ বিধি অনুযায়ী। তারপরে দিতে হবে এ থেকে বিতে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি ত্রিভুজের বিয়োগ বিধি অনুযায়ী হয়, তার মানে এটি সঠিক। তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে গেলাম গ নাম্বার। তো খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছো এমসিকিউটি। তো চলো এবার আমরা দেখি 2 নম্বর এমসিকিউ আমাদের জন্য কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর এমসিকিউ এ বলছে যে নিচের কোন ভেক্টরটি এফ ই এর সমান। তাহলে আমাদের বের করতে হবে এপি সমান কি লেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে একটি ত্রিভুজ ডিইএফ দেওয়া রয়েছে, যার প্রথমে আমি এফ এবং ইটাকে যদি আমি লিখে নেই তাহলে লক্ষ্য করে দেখো এই যে এফ ই বরাবর যে ভেক্টরটি, অর্থাৎ এই যে এফ থেকে ই বরাবর যে ভেক্টরটি আমরা দেখতে পাচ্ছি, এই ভেক্টরটির অন্তবিন্দু হচ্ছে ই। তাহলে আমরা এখন ধরে নিতে পারি যে এটি বিয়োগ বিধিতে যদি আমরা করতে চাই তাহলে দেখো উভয়েরই আদিবিন্দু হচ্ছে ডি। তার মানে ডি থেকে এফ বরাবর, ডি থেকে ই বরাবর। তাহলে প্রথমে আমি কাকে লিখব, যেহেতু এখানে ই হচ্ছে অন্তবিন্দু, তাই প্রথমে আমাকে লিখতে হবে যে ডি থেকে প্রথমে ইতে যাবে, কারণ অন্ততে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের এরকম হলো। তারপরে মাইনাস দাও। এবার আবার দেখো ডি থেকে এবার কোথায় যাবে, বাকিটাতে, অর্থাৎ এপে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে কোন অপশনটা কারেক্ট হতে পারে। তো দেখো আমাদের দেখা যাচ্ছে ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব ভালোভাবে। তো চলো আমরা দেখে নেই এবার 3 নম্বর যে আমাদের এমসিকিউটা রয়েছে, এই 3 নম্বর এমসিকিউটা আমরা দেখে নেই। 3 নম্বর এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ একটি সামান্তরিক অঙ্কন করা রয়েছে এবং যার এ থেকে বি বরাবর অবস্থান ভেক্টর ইউ এবং এ থেকে ডি বরাবর অবস্থান ভেক্টর হচ্ছে ভি। যেহেতু এটি এবি ভেক্টর এবং এডি ভেক্টর পরস্পর সন্নিহিত দুটি বাহু নির্দেশ করে এবং এদের মাঝ বরাবর অর্থাৎ তাদের কর্ণ নির্দেশ করে, আর এই কর্ণটি কিন্তু এই সামান্তরিক বিধি অনুযায়ী আমরা জানি লব্ধি ভেক্টর। তার মানে এসির মান যেটি দাঁড়াবে সেটি হচ্ছে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। তাহলে আমাদের যদি অপশনে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর থাকে তাহলে সেটিই কিন্তু সঠিক উত্তর। তো দেখো আমাদের ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি কিন্তু তাহলে সঠিক।
আশা করি তোমরা যারা পূর্বের ক্লাসটি করেছো তারা নিশ্চয়ই এটি খুব ভালো করেই বুঝতে পেরেছো যে সামুদ্রিক বিধি অনুযায়ী কিন্তু আমরা এটি করলাম। আর যারা পূর্বের ক্লাসটি করোনি তারা উপরের আই বাটনটিতে ক্লিক করে ক্লাসটি অবশ্যই দেখে আসো, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো চলো আমরা দেখে নিই 4 নম্বর অপশনটি কি রয়েছে। 4 নম্বর যে এমসিকিউটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ও এ বি একটি ত্রিভুজ। বলছে যে নিচের চিত্রে যে ও বি ভেক্টর মানে ও থেকে বি বরাবর যে ভেক্টরটি দেওয়া রয়েছে, তারপরে বি থেকে এ বরাবর একটি ভেক্টর আর এ থেকে ও বরাবর একটি ভেক্টর, তাহলে লক্ষ্য করলে দেখতে পাবে যেটা প্রত্যেকেই কিন্তু একই ক্রমে বিদ্যমান, অর্থাৎ একই ক্রমে রয়েছে, তাই তাদের সমষ্টি কিন্তু শূন্য হওয়ার কথা। কিন্তু আমরা অপশনে দেখব যে আসলে কোনো জায়গাতেই কিন্তু শূন্য লেখা নাই। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কোন ভেক্টরগুলোকে যোগ করলে বা বিয়োগ করলে শূন্য হতে পারে। যেহেতু এখানে ক নম্বর অপশনে শুধুমাত্র ও এ দেওয়া রয়েছে, তাই এটি কখনোই শূন্য হওয়ার চান্স নেই। তারপরে একটি ভেক্টর দেওয়া রয়েছে এখানে, তাহলে এটিতেও কোনো শূন্য হওয়ার চান্স নেই। তো আমরা দেখি গ নম্বরটাতে কী রয়েছে। গ নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি ও থেকে এ বরাবর একটি ভেক্টর এবং আরেকটি ভেক্টর লেখা রয়েছে যে এ থেকে ও বরাবর। তার মানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে ও থেকে এ আবার এ থেকে ও মানে পরস্পর বিপরীত ভেক্টর। আর তোমরা সবাই জানো পরস্পর দুটি বিপরীত ভেক্টর এর যোগফল কিন্তু শূন্য ভেক্টরের সমান হয়। তার মানে তোমরা বুঝতে পারলে যে আসলে এই অপশনটি সঠিক। তো তোমরা ধরতে পেরেছো নিশ্চয়ই, কারণ শূন্য ভেক্টর হতে গেলে বিপরীত দুটি ভেক্টরের সমষ্টি শূন্য ভেক্টর হয়। হ্যাঁ, সেই শর্ত অনুযায়ী কিন্তু আমরা এটি করলাম। এবার আমরা দেখি 5 নম্বর এমসিকিউটি আমাদের জন্য কি রয়েছে। তোমরা সবাই খেয়াল করে দেখো, এটিও একটি সামান্তরিক, কিন্তু এটি কোনো সামান্তরিকের কোনো বিধিতে পড়েনি। তার মানে দেখো উপরের চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক আমাদের এটি বের করতে হবে। তার আগে তোমাদেরকে এই উদ্দীপকের চিত্রটি খুব ভালো করে দেখতে হবে। যেমন দেখো ই থেকে এফ বরাবর একটি ভেক্টর, তারপরে দেখো এফ থেকে জি বরাবর একটি ভেক্টর এবং জি থেকে এইচ বরাবর একটি ভেক্টর এবং এইচ থেকে ই বরাবর। তার মানে দেখো এই 4টি ভেক্টর একই ক্রমে বিদ্যমান। তো একই ক্রমে যেহেতু রয়েছে তাই এদের যোগফল কিন্তু শূন্য হওয়ার কথা। তো আমরা দেখব যে অপশনে এই ধরনের কোনো কিছু রয়েছে কিনা। তো দেখো যেহেতু ক নম্বরে 3টি ভেক্টর দেওয়া রয়েছে তাই এটি কখনোই হওয়ার চান্স নেই। সেমভাবে খ নম্বরটিও হওয়ার চান্স নেই। যেহেতু গ নম্বরটিতে 4টি ভেক্টরের যোগফল দেখানো রয়েছে ইকুয়াল 0, তাই এটি হওয়ার চান্স রয়েছে। তো দেখা যাক এখান থেকে এফ থেকে ই থেকে এফ ঠিক আছে, এফ থেকে জিও ঠিক আছে এবং জি থেকে এইচ এটাও ঠিক আছে। কিন্তু দেখো এই ক্ষেত্রে ই থেকে এইচ, অর্থাৎ এখানে যদি ই থেকে এইচ না থাকে, যদি এইচ থেকে ই থাকতো তাহলেই কিন্তু এদের যোগফলটা 0 হতো। যেহেতু এখানে ই থেকে এইচ দেওয়া রয়েছে বিপরীত ক্রমে, তাই এটিকে আমরা নিতে পারবো না। তাহলে আমি পরেরটা দেখব। অবশ্যই দেখো পরেরটা কিন্তু সঠিক, অর্থাৎ দেখো সবগুলোই কিন্তু একই ক্রমে রয়েছে, তাই তাদের যোগফল হচ্ছে 0, অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখি আমাদের 6 নম্বর এমসিকিউটা কি রয়েছে। 6 নম্বর এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বেসিক ক্লাসের প্রথমে এটি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে এই এবি ভেক্টর ইকুয়াল সিডি ভেক্টর মানে ভেক্টর দ্বয় কখন সমান হয়, অর্থাৎ ভেক্টর দ্বয় সমান হওয়ার শর্ত। সেই শর্তের আমরা প্রথমেই জানি যে ভেক্টর দুটির মান যদি সমান হয় তাহলে ভেক্টর দ্বয় সমান হতে পারে। তার মানে 1 নম্বর অপশনটি সঠিক। এবার আমরা দেখব যে 2 নম্বর অপশনে লেখা রয়েছে যে ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল। হ্যাঁ, অবশ্যই যে দুটি অশূন্য ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হলেই কিন্তু ভেক্টর দ্বয় সমান হতে পারে। তার মানে এই অপশনটাও কিন্তু সঠিক। এইবার আমাদের দেখে নিতে হবে যে 3 নম্বর অপশনে রয়েছে এ বি সি ডি একটি সামান্তরিক। তো এটি কখন হবে লক্ষ্য করে দেখো, সামান্তরিক হতে গেলে কিন্তু তাদের ধারক রেখাগুলো কিন্তু ভিন্ন হতে হবে। তোমরা সবাই এটি জানো যে এই ধারক রেখা যখনই ভিন্ন হবে তখন কিন্তু তারা সমান্তরাল বাহুদ্বয় যে থাকে তাহলে তারা সামান্তরিক হতে পারে। কিন্তু ধারক রেখা যদি একই হয় মানে অভিন্ন না হয় তাহলে কিন্তু কখনোই সামান্তরিক হতে পারে না। তাই এই অভিন্ন
যদি হয় তাহলে কিন্তু কখনোই সামান্তরিক হবে না। কিন্তু তাদের যেহেতু আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, যেহেতু আমাদের 1 নম্বর অপশনে সমান দেওয়া রয়েছে এবং এখানে অথবা দিয়ে সমান্তরাল দেওয়া রয়েছে, তাই আমরা এটিকে গ্রহণ করব যে এটি দ্বারা একটি সামান্তরিক হতে পারে। তাই আমাদের জন্য 3 নম্বরটিও সঠিক ধরে নিতে হবে, কারণ এখানে অভিন্ন অথবা সমান্তরাল দেওয়া রয়েছে। তাই অভিন্ন হলে কিন্তু সামান্তরিক হতো না, অর্থাৎ সমান্তরাল থাকার কারণে কিন্তু আমরা বলতে পারি সামান্তরিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই ঘ নম্বর অপশনটি কিন্তু সঠিক। তো চলো আমরা দেখে নিই 7 নম্বরটি কি রয়েছে। 7 নম্বর এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ যে এবি ভেক্টর ইকুয়াল এনসিডি ভেক্টর, অর্থাৎ তোমরা সবাই জানো যে একটি ভেক্টরের সঙ্গে যদি একটি স্কেলার গুণ অবস্থায় থাকে তাহলে সেটি পুরোটা মিলেই কিন্তু ভেক্টরে পরিণত হয়। তো সেই আলোকেই কিন্তু আমরা দেখব যে কোন অপশনগুলো সঠিক হবে। তো দেখো এখানে দুটি ভেক্টর সমান দেখানো রয়েছে, আর যদি দুটি ভেক্টর সমান হয় তাদের শর্ত অনুযায়ী আমরা জানি যে তাদের মান সমান্তরাল হতে পারে। তো দেখো তাহলে ক নম্বর অর্থাৎ 1 নম্বর অপশনটা কিন্তু সঠিক, যেহেতু সমান্তরাল দেখানো রয়েছে। এবার আমরা দেখি যে 2 নম্বর অপশনটা সঠিক কিনা। দেখা যাচ্ছে এবি ও সিডি এর দৈর্ঘ্য অসমান, অর্থাৎ অসমান বলছে, তার মানে এটা কোন শর্তে অসমান? দেখো n নট ইকুয়াল 1 এই শর্তে কিন্তু অসমান। তো আমরা দেখে নিব একটু যে আসলেই এটি অসমান হয় কিনা। তো দেখো সবাই যে এখান থেকে এবি যে ভেক্টরটি আমরা দেখতে পাচ্ছি, এবি ভেক্টর ইকুয়াল এন এর পরিবর্তে যদি আমি কথার কথা যেহেতু 1কে ধরতে মানা করছে, তো আমি 1টাকে ধরে দেখি আসলে কি হয়। দেখো 1 যদি আমি ধরি তাহলে 1 ইন্টু এন এর মান 1 ইন্টু এখানে সিডি ভেক্টর, তাহলে সিডি ভেক্টর যদি হয় তাহলে লক্ষ্য করে দেখো এই দুটি ভেক্টর সমান হয়ে গেছে, অর্থাৎ এই যে এবি ভেক্টর ইকুয়াল হয়ে গেল সিডি ভেক্টর, তার মানে ভেক্টর দ্বয় কিন্তু সমান। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু এখানে বলেছিল যে আসলে অসমান হতে হবে কোন শর্তে? যদি n এর মান 1 না হয় তাহলে n এর মান যদি 1 হয়ে যদি সমান হয়ে যায় তাহলে n এর মান 1 না হলে তো অবশ্যই অসমান হতেই পারে। তার মানে এই অপশনটি আমাদের জন্য সঠিক, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে n এর মান যদি 1 নেই তখন সেই ক্ষেত্রে ভেক্টর দ্বয় সমান হয়ে যায়, কিন্তু n এর মান যদি আমরা 1 ব্যতীত অন্য কিছু নেই যেমন 2 নেই, তাহলে লক্ষ্য করে দেখো এখানে যখন 2 নিব তখন কিন্তু দেখো দুটা কিন্তু সমান আর থাকলো না, অর্থাৎ এবি ভেক্টর ইকুয়াল 2cd ভেক্টর, অর্থাৎ একটি ভেক্টর আরেকটি ভেক্টরের দ্বিগুণ, তাহলেই তখন সেটি অসমান হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি 3 নম্বর অপশনটি সঠিক হবে কিনা। লক্ষ্য করে দেখো যে এবি ভেক্টর ও সিডি ভেক্টর এর দিক বিপরীত যখন n লেস দ্যান 0, অর্থাৎ n এর মান 0 থেকে ছোট মানে -1, তাহলে আমি যদি এখন একটা কাজ করি যেখানে এবি ভেক্টর অর্থাৎ এই এবি ভেক্টর ইকুয়াল যদি আমি n এর মান -1 নেই তাহলে সিডি ভেক্টর আমি পাই। লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে কিন্তু একটি বিপরীত ভেক্টর এর রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ এবি ভেক্টর ইকুয়াল সিডি ভেক্টর, তোমরা বিপরীত ভেক্টরের রূপান্তর যদি হয়ে যায় তাহলে এই অপশনটি অবশ্যই সঠিক, কারণ এখানে বিপরীত ভেক্টর বলেছে কখন? যখন এর মান 0 থেকে ছোট, আমি ছোট মান ধরে কিন্তু বিপরীত পাইছি, তাই এই অপশনটিও কিন্তু সঠিক, অর্থাৎ আমাদের অপশন হচ্ছে ঘ নাম্বার। আশা করি তোমরা ধরতে পেরেছো। তো আমরা দেখি 8 নম্বর এমসিকিউ আমাদের জন্য কি রয়েছে। দেখো 8 নম্বর এমসিকিউ কিন্তু আমি ঠিক বিপরীত ভেক্টরের উপরেই কিন্তু রেখেছি, যেমন দেখো এবি ভেক্টর ইকুয়াল সিডি ভেক্টর। তো তাহলে আমাদের এই শর্তটা বিপরীত ভেক্টরের যতগুলো শর্ত আমরা জানি, অর্থাৎ আমরা 3টা শর্ত নিয়ে আলোচনা করেছিলাম বিগত ক্লাসগুলোতে, সেখানে দেখিয়েছিলাম যে প্রথমেই দেখাবো যে আসলে ভেক্টর দ্বয় আমাদের অপশনে প্রথমে দেওয়া রয়েছে যে এই ভেক্টর দ্বয় সমান্তরাল হতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ বিপরীত ভেক্টর দ্বয়ের প্রথম একটা শর্ত, দ্বিতীয় শর্ত ছিল যে ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হতে পারে। তো দেখো এখানে কিন্তু সমান্তরাল দেওয়া রয়েছে, তাই আমি এটাকে গ্রহণ করব। সেমভাবে 2 নম্বরটা দেখে নেই। 2 নম্বরটা হচ্ছে তাদের মান সমান, এটা কিন্তু মান প্রকাশ করে, অর্থাৎ মডুলাস দিলেই কিন্তু এটা এবি হয়ে যায়, তার মানে স্কেলার হয়ে যায়, তার মানে এটা তাদের মান প্রকাশ করে, অর্থাৎ মানদ্বয় সমান। হ্যাঁ, এটাও নেওয়া যাবে। তারপরে দেখে নেই 3 নম্বর অপশন এবি ভেক্টর ও সিডি ভেক্টর এর দিক বিপরীত। অবশ্যই যদি আমরা দেখি যে একটি বিপরীত ভেক্টর কখন সমান হবে? যদি তাদের দিক বিপরীত হয়, আর যদি সমান ভেক্টর যদি হতো তাহলে সেই ক্ষেত্রে তাদের দিক কিন্তু একই দিকে হতো, মানে একমুখী হতো। তো আমরা ওই শর্ত অনুযায়ী কিন্তু জানি যে তাদের দিক বিপরীতমুখী, তাই দুটি ভেক্টর বিপরীত হওয়ার শর্ত হচ্ছে তাদের দিক অবশ্যই বিপরীতমুখী হতে হবে। তার মানে এই অপশনটাও কিন্তু সঠিক, তার মানে আমাদের এই অ্যান্সারটাই দাঁড়াচ্ছে ঘ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এবার আমাদের 9 নম্বর এমসিকিউটা আমরা দেখি। 9 নম্বর এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। তোমরা দেখো এখানে কিন্তু এই ধরনের একটি জ্যামিতি আমরা কিন্তু জেনারেল ম্যাথে করেছি, অর্থাৎ জেনারেল ম্যাথে এই জ্যামিতি পদ্ধতিতে আমি এটি প্রমাণ করেছিলাম, কিন্তু এখন এটি আমাদেরকে ভেক্টর পদ্ধতিতে করতে হবে।
তো লক্ষ্য করে দেখো এখানে এম এবং এন যথাক্রমে এই যে পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু হলে নিচের কোনটি সঠিক। তো তাহলে আমাদের দেখে নিতে হবে একটু অপশনগুলো। লক্ষ্য করে দেখো হাতের বাম পাশে প্রত্যেকটাই কিন্তু কিউ আর। তো তাহলে আমরা এখানে প্রথমেই লিখে নিব যে কিউ আর ভেক্টর। ওকে, তাহলে দেখো কিউ আর ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে আর হচ্ছে অন্তবিন্দু আর, তাহলে কিউ আরকে বাদ দিলে আমরা কি পাই, দেখো কিউ আরকে বাদ দিলে আমরা পি পাবো। তাহলে পি হচ্ছে এখানে উভয়েরই আদিবিন্দু, তাহলে পি থেকে প্রথমে আমাকে আর এ আসতে হবে, কারণ আর অন্তবিন্দু, তাই পি থেকে প্রথমে আমি আর এ আসলাম। ওকে, এবার দেখো মাইনাস দিলাম বিয়োগ বিধি অনুযায়ী, আবার দেখো পি থেকে আবার আদিবিন্দু পি থেকেই আমাকে আসতে হবে এই যে কিউ এ, তাহলে এবার আমি কিউ এ আসলাম। তাহলে লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে আমাদের কোনো অপশনে মিলেনি, তার মানে আমাদের আরও করতে হবে। লক্ষ্য করে দেখো এই যে পি আর সমান, যেহেতু পি আর এন হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, তাই আমি পি আর সমান 2pn লিখতে পারি। লক্ষ্য করে দেখো আমি কিন্তু 2pn এটি লিখতে পারি। তাহলে এটা গেল। এবার দেখো মাইনাস পি কিউ, মানে পি কিউ যেহেতু এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, তাই আমি কিন্তু এটা মানে 2pm লিখতে পারি। তো এই অনুযায়ী কিন্তু আমি লিখলাম। এবার দেখো অপশনের সাথে মিলাও, এখনও হয়নি, তার মানে আমাদের কি করতে হবে, এখান থেকে 2 কমন নিতে হবে। অর্থাৎ লক্ষ্য করে দেখো যে পি এন ভেক্টর মাইনাস হচ্ছে এখানে যে পি এম ভেক্টর, অর্থাৎ আমাদের এই অপশনটি কোন অপশনের সাথে মিলে, লক্ষ্য করে দেখো ক নাম্বার যে অপশনটি রয়েছে এটির সাথেই কিন্তু এটি মিলে যায়, তার মানে এটি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি 10 নম্বর যে এমসিকিউটা আমাদের জন্য রয়েছে। 10 নম্বর এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ একটি সামুদ্রিক অঙ্কন করা রয়েছে, এবং কিন্তু সামুদ্রিকের কোনো বিধিতে পড়েনি, কারণ এখানে দেখো ডি থেকে ই বরাবর কোনো ধরনের চিহ্ন দেওয়া নাই, আমাদের কর্ণ দেওয়া রয়েছে। তো আমরা দেখে নিব কি লেখা আছে। দেখো এখানে বলছে যে ডি ই এফ জি সামুদ্রিকের দুটি কর্ণ ডি এফ ও ই জি হলে, এখানে কিন্তু একটা কথা লেখা মানে লিখতে পারতো, সেটা হচ্ছে কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এই কথাটা লিখলেও লিখতে পারতো। যেহেতু লেখেনি কোনো সমস্যা নেই, আমরা ধরে নিব যে আসলে সামুদ্রিকের কর্ণদ্বয় যেখানে মানে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে কিন্তু এরা সমদ্বিখণ্ডিত হয়। তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ তাহলে আমরা বলতেই পারি যে ই থেকে ও পর্যন্ত দৈর্ঘ্য আর ও থেকে জি পর্যন্ত দৈর্ঘ্য কিন্তু সমান, আবার ডি থেকে ও পর্যন্ত দৈর্ঘ্য এবং ও থেকে এফ পর্যন্ত দৈর্ঘ্য কিন্তু সমান। আমরা তাহলে দেখি অপশনগুলো কি রয়েছে। দেখো অপশনে বলছে ই থেকে ও পর্যন্ত, হ্যাঁ ই থেকে ও একই দিক বরাবর, আবার দেখো ও থেকে জি, এটাও ঠিক আছে। আর এখানে বলছে হাফ ইজি, হ্যাঁ কারণ দেখো এটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে আমরা বলতেই পারি যে পুরা বাহু অর্থাৎ পুরা এই কর্ণটার অর্ধেক হচ্ছে এইটা, তাই আমরা বলতে পারি যে হাফ ইজি, অর্থাৎ ইজিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি এইটা অথবা এইটার যে কোনো একটি পেয়ে যাব। তার মানে আমাদের 1 নম্বর অপশনটি সঠিক। এবার আমরা দেখি 2 নম্বর অপশনে কি রয়েছে। 2 নম্বরে বলছে যে ডিজি ইকুয়াল হাফ ডিএফ প্লাস হাফ ইজি। এখন প্রশ্ন হচ্ছে ডিএফ বলতে তো আসলে কর্ণকে বোঝায়, আর এখান থেকে ইজি বলতে কিন্তু এটাও কর্ণ বোঝায়, তার মানে কর্ণের সাথে সম্পর্কিত এই বাহুটাকে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাদের এখানে ত্রিভুজ, অর্থাৎ এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ ডি ও জি, যে ত্রিভুজটা এই ডগ, অর্থাৎ এই ত্রিভুজটা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো লক্ষ্য করে দেখো আমি কিন্তু এখানে লিখব ডিজি, প্রথমে আমি ডিজি ভেক্টরটাকে লিখে নিলাম, এটি সমান আমরা লিখতে পারি যে ডি ও ভেক্টর ও জি ভেক্টর, কারণ দেখো এই দুটি ভেক্টর একই ক্রমে রয়েছে, তাই এটা যোগ বিধি অনুযায়ী কিন্তু লেখা যায়। তার মানে আমরা লিখব যে ডি ও ভেক্টর অর্থাৎ ডু ভেক্টর, আর হচ্ছে প্লাস ওজি ভেক্টর। ওকে, তো তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, যেহেতু কর্ণের সাথে সম্পর্কিত তাই ডি ও এইটুকের দৈর্ঘ্য এই ডিএফ এর অর্ধেক, তার মানে আমরা লিখতে পারি হাফ ডিএফ, তাহলে হাফ ডিএফ। ওকে, আমরা তাহলে হাফ ডিএফ লিখলাম, তাহলে হাফ ডিএফ ভেক্টর, তারপরে দেখো প্লাস ওজি মানে কি লিখতে পারি, একই রকমভাবে আমরা লিখব যে হাফ ইজি, তাহলে এখানে দেখো ইজি, এই ইজি ভেক্টর। ওকে, তো আমি কিন্তু অবশ্যই এই যে দিক বরাবর রয়েছিল সেই দিকেই কিন্তু আমাদের যেতে হবে, অর্থাৎ ই থেকে জি বরাবর। হ্যাঁ, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই অপশনটা কিন্তু সঠিক, অর্থাৎ দেখো ডিজি ইকুয়াল হাফ ডিএফ ভেক্টর প্লাস হাফ ইজি ভেক্টর। ওকে, তার মানে এটি সঠিক। এবার আমি দেখে নিই 3 নম্বরটা সঠিক কিনা। যেহেতু আমাদের রয়েছে
ই থেকে এফ বরাবর একটি ভেক্টর, ই থেকে এফ। তো আমরা দেখব এফ হচ্ছে অন্তবিন্দু, যেহেতু এই যে ত্রিভুজটা অর্থাৎ ও ই এফ, এই ত্রিভুজটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো দেখো লক্ষ্য করে যে এখানে ই এফ দেওয়া রয়েছে, তাহলে এফ হচ্ছে অন্তবিন্দু আর আদিবিন্দু হচ্ছে যেহেতু ও, তাই প্রথমে আমাকে যেতে হবে ও থেকে অন্তবিন্দু এপে। আমি গেলাম, তারপরে দেখো বিয়োগ বিধি অনুযায়ী মাইনাস দিলাম, আবার আমাকে কি করতে হবে ও থেকে এবার ইতে যেতে হবে। তাহলে আমি কি করলাম ও থেকে ইতে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কিন্তু ও এফ মাইনাস ও জি ইকুয়াল ই এফ, তার মানে এই অপশনটাও কিন্তু সঠিক। তার মানে আমাদের দেখা যাচ্ছে যে ঘ নাম্বার এটি অ্যান্সার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ ছিল, তোমরা এটি অবশ্যই ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। তো চলো এবার দেখে নেই আমাদের 11 নম্বর এমসিকিউ কী রয়েছে। 11 নম্বর এমসিকিউটা তোমরা লক্ষ্য করে বুঝতে পারবে, যারা গত ক্লাস করেছে তারা কিন্তু ইতিমধ্যেই এটি দেখেই বুঝতে পেরেছো যে কোনটি অ্যান্সার হবে। কারণ দেখো এটি কিন্তু অবস্থান ভেক্টর এর ধারণার উপর ভিত্তি করেই কিন্তু দেওয়া রয়েছে। বলেছে যে ও এ ভেক্টরের মান যদি স্মল এ ভেক্টর এবং ও বি এ ভেক্টরটির মান যদি স্মল বি ভেক্টর হয়, তাহলে এ বি ভেক্টর ইকুয়াল হোয়াট। আমরা জানি যে অবস্থান ভেক্টর এর সংজ্ঞাত থেকে অর্থাৎ নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যে এবি ভেক্টর যদি এর অবস্থান ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আমরা লিখতে পারি এর অন্তবিন্দু মাইনাস এর আদিবিন্দু, অর্থাৎ এর অন্তবিন্দু অর্থাৎ ও বি মাইনাস ও এ। হ্যাঁ, তাহলে ও বি মাইনাস ও এ মানে হচ্ছে ও বির মান কিন্তু দেওয়া রয়েছে এখানে বি ভেক্টর স্মল বি, তারপরে মাইনাস হচ্ছে ও এর মান দেওয়া রয়েছে স্মল এ। ওকে, স্মল এ ভেক্টর। তাহলে লক্ষ্য করে দেখো এখানে অপশন কোন অপশনটা কারেক্ট, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ খ নম্বর যে অপশনটি এটি কারেক্ট। এটি খুবই সহজ একটা এমসিকিউ ছিল, তবে আমি তোমাদের বলে রাখি এই ধরনের কিন্তু অনেক এমসিকিউ হতে পারে। আমি কয়েকটি নমুনা তোমাদেরকে এখন দেখাবো। লক্ষ্য করে দেখো 12 নম্বর যে এমসিকিউটা রয়েছে, এই এমসিকিউয়ে দেখো পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া রয়েছে এইরকমভাবে। হ্যাঁ, তাহলে বুঝতে হবে পি বিন্দুর জন্য এইটা আর কিউ বিন্দুর জন্য এইটা, আর এখানে বলছে পি কিউ ইকুয়াল হোয়াট। আগেরটার মতো করে তোমাকে কিন্তু করতে হবে। এখানে বলছে যে পি কিউ এর অবস্থান ভেক্টর আমাদের যদি বের করতে হয়, তাহলে আগে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখতে হবে। দেখো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এখানে দেওয়া রয়েছে কি, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তারপরে সূত্রের মাইনাস, এবার তোমাকে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখতে হবে। দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে এখানে এ ভেক্টর, যেহেতু মাইনাস আছে আর ওই মাইনাস মিলে কি হবে এখানে প্লাস, এখানে তাহলে বি ভেক্টর হয়। তাহলে খেয়াল করে লক্ষ্য করে দেখো যে এখান থেকে এ এবং এ কেটে যায় আর এখান থেকে পাওয়া যায় 2 বি ভেক্টর। তার মানে দেখো আমাদের খ নম্বর অপশনটাই কিন্তু সঠিক। এই ধরনের আরও এমসিকিউ হতে পারে। তো চলো দেখা যাক আমরা আরও কয়েকটি এমসিকিউ দেখে নিই অবস্থান ভেক্টরের উপর ভিত্তি করে। লক্ষ্য করে দেখো 13 নম্বর এমসিকিউয়ে এম ও এন বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এই ধরনের কিন্তু একটা বড় দেখে ভেক্টরের রাশি দেওয়া রয়েছে। সেমভাবে এখানেও কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন করছে যে এম এন ইকুয়াল হোয়াট। তো আমরা যদি এম এন লিখে নেই তাহলে দেখতে পাচ্ছি এন যেহেতু অন্তবিন্দু, তাহলে এন এর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে 3a ভেক্টর মাইনাস হচ্ছে 2b ভেক্টর, তারপরে সূত্রের মাইনাস, তারপর লিখতে হবে যে 7a, তাহলে ওখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস থাকার কারণে মাইনাস 5b ভেক্টর, 5b ভেক্টর। ওকে, তাহলে দেখো এখানে যে 7a এখানে 3a, তারপরে মাইনাস কত হবে -4a হলো, তারপরে দেখো এখানে তাহলে কত হচ্ছে মাইনাস, তাহলে 7b ভেক্টর। ওকে, তাহলে দেখো আমাদের কোন অপশনটা যায়, অর্থাৎ গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের যায়। এই ধরনের এমসিকিউগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবস্থান ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের এমসিকিউগুলো পরীক্ষায় আসে সাধারণত, তোমরা অবশ্যই এমসিকিউগুলো একটু নজর দিবে। তো দেখো আমরা দেখি 14 নম্বর এমসিকিউ আমাদের কী রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ 14 নম্বরটা আমি মনে করি। দেখো তোমরা যারা গত ক্লাস করেছিলে তারা জানো যে আসলে এখানে অন্তবিভক্তির সূত্র দিয়ে কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে। অর্থাৎ দেখো অন্তবিভক্তি মানে হচ্ছে এ বি এবং সি এই তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ স্মল বি এবং স্মল সি দেওয়া রয়েছে। যদি সি এ বিকে 5:11 অনুপাতে অন্তবিভক্ত করে তবে সি এর ইকুয়াল হোয়াট, অর্থাৎ সি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। আর তোমরা সবাই জানো যে এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যে যদি একটি ভেক্টর থাকে সেটিকে যদি আমরা সি মনে করি, তাহলে খেয়াল করে দেখবা যে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয়ের জন্য আর এখানে যদি m:n অনুপাতে যদি অন্তবিভক্ত হয়েই থাকে, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি এই যে সি ভেক্টর সমান অন্তবিভক্তির সূত্র আমরা জানি যে m প্লাস
এন ভেক্টর, মানে এটা স্কেলার আসলে mn, আর এখান থেকে আমরা লিখব যে m, তারপরে লিখব প্রথমে b ভেক্টর, তারপরে প্লাস দিব, তারপরে n a ভেক্টর। এইভাবে কিন্তু এটি হয়। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে করার চেষ্টা করি, তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ 5, এই 5 মানে কিন্তু আসলে m মনে করতে হবে, আর এখানে যে 11 আছে এটা মানে তোমাকে n মনে করতে হবে। ওকে, তো চলো দেখা যাক এখানে মানগুলো বসায় দেই, তাহলে কি ধরনের মান আসে আমরা দেখি। তাহলে দেখো এখানে m মানে কিন্তু তাহলে 5। ওকে, তাহলে আমরা 5 লিখলাম, আর এখান থেকে থাকলো হচ্ছে b ভেক্টর, তারপরে প্লাস দিলাম, এইবারে আমরা লিখবো হচ্ছে 11, তো 11, তারপরে এখান থেকে a ভেক্টর, আর ডিভাইডেড m প্লাস n মানে 11 প্লাস 5 মানে কিন্তু 16। তো এখন লক্ষ্য করে দেখো যে c ভেক্টর এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই রেজাল্টটা কোথায় রয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে খ নম্বর যে অপশনটা এটাতে কিন্তু এটা মিলে যায়। তার মানে আমরা কিন্তু এইভাবে এই ধরনের অ্যান্সার করতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। তো এর পরেরটা আমরা দেখে নিই। 15 নম্বর এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ যে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি, স্মল এ বি সি। ওকে, তো যদি সি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হয়, দেখো তোমরা এখন বলতে পারো আগের এমসিকিউ আর এই এমসিকিউটা অনেকটাই সেম, কিন্তু একটা জায়গায় ভিন্ন, সেটা হচ্ছে মধ্যবিন্দু কথাটা উল্লেখ আছে। তার মানে এই যে সি বিন্দুটি এ বি এর ঠিক মধ্যবিন্দুতে অবস্থান করছে, তার মানে আমাদের কি করতে হবে, এই মধ্যবিন্দু যখনই থাকবে তখন কিন্তু এই যে এম ইস টু যে এন আমরা লিখতাম, সেই এম ইস টু এন এর পরিবর্তে আমাদের কিন্তু 1:1 কিন্তু 1 লিখতে হবে। কারণ দেখো মধ্যবিন্দুতে যদি হয়ে যায় তাহলে দুটো সমান হয়ে যায়। তাই আমরা কিন্তু এই যে সি বিন্দুর যদি অবস্থান ভেক্টরটা যদি বের করি, মানে সি বিন্দুতে অবস্থান ভেক্টর মানে সি ভেক্টরটা বের করি, তাহলে সেই ক্ষেত্রে আসলে এটা অবস্থান ভেক্টর এখানে হবে। তো দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে m প্লাস n মানে 1 প্লাস 1 এটার পরিবর্তে, আর এই ক্ষেত্রে m মানে তাহলে 1 ইন্টু হচ্ছে বি ভেক্টর, তারপরে প্লাস 1 ইন্টু হচ্ছে এ ভেক্টর। তার মানে তুমি একবারে অ্যান্সারটা করতে পারো, সেটা হচ্ছে এই যে অপশনে যেমন করে দেওয়া রয়েছে, যেমন হাফ ইন্টু এই যে বি ভেক্টর প্লাস হচ্ছে এ ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে তুমি চাইলে কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারো। দেখো তোমাদের অপশনে এই যে খ নম্বর যে অপশনটা রয়েছে, এই অপশনটা কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর রয়েছে, অর্থাৎ এটি সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মধ্যবিন্দু থাকলে আসলে আমাদের এইভাবে করতে হবে। তো চলো আমরা দেখি আমাদের 16 নম্বর এমসিকিউটা দেখে নিব। 16 নম্বর এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ যে একই ধরনের আরেকটি এমসিকিউ আমি এখানে দিয়েছি। যেমন দেখো এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি এবং সি, যদি সি এ বি কে এন ইস টু এম, এবার দেখো এন প্রথমে এন এমটা পড়ে, এই অনুপাতে বহিবিভক্ত করে, তবে সি ইকুয়াল হোয়াট। আমি তোমাদেরকে একটু বলে রাখি, এখানে কিন্তু একটি জায়গায় চেঞ্জ, সেটা হচ্ছে বহিবিভক্ত। এই বহিবিভক্ত থাকলে কিন্তু অন্তর্বিভক্ত ঠিক বিপরীত। তো লক্ষ্য করো, আমরা দেখবো আগে সূত্রটা লিখে নেই, যে এখানে আমরা অবস্থান ভেক্টর সি সমান কি লিখতে পারি। দেখো অবস্থান ভেক্টর সি সমান লিখতে পারি এখানে এম মাইনাস হচ্ছে এন। ওকে, ওখানে প্লাস ছিল, এখানে কিন্তু আমরা মাইনাস দিছি। সেমভাবে আমরা এখানে কিন্তু এম বি ভেক্টর এখানেও কিন্তু মাইনাস দিব, অর্থাৎ এন এ ভেক্টর, অর্থাৎ জাস্ট অপোজিট। তো তাহলে আমরা কি করলাম, এখান থেকে এখন মানগুলো বসায় দিব, যেহেতু এম এর জায়গাতে কে রয়েছে এন, তাই এই জায়গাতে কিন্তু আমাদের এন বসাইতে হবে, আর এটাকে মনে করতে হবে এম। ওকে, আর এটাকে মনে করতে হবে এন। তাহলে আমি দেখো এখানে আমি কি করব, এখানে দেখো এন বসালাম, এন এবং বি ভেক্টর, তারপরে মাইনাস এম এ ভেক্টর, আর ডিভাইডেড এন মাইনাস এম। দেখো এখন তুমি মিলাই নাও যে আসলে তোমার কোন অপশনটা এটার সাথে যায়। দেখো গ নম্বর যে অপশনটি রয়েছে, এই গ নম্বর অপশনটা কিন্তু ঠিক এটার সাথেই যায়। আশা করি তোমরা ধরতে পেরেছো। এই ধরনের বহিবিভক্তি বিষয়ক যদি কোনো এমসিকিউ পরীক্ষায় আসে, তাহলে এই ফর্মুলা ইউজ করে তোমরা কিন্তু অবশ্যই করবা। তো আমরা দেখে নিই এবার পরের এমসিকিউটা আমাদের জন্য কি রয়েছে। অর্থাৎ 17 নম্বর এমসিকিউ। দেখো 17 নম্বর এমসিকিউ বলছে যে ত্রিভুজ এ বি সি এর এ বি সি শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে, এইভাবে কিন্তু অবস্থান ভেক্টরগুলো দেওয়া রয়েছে। এটা কিন্তু অবস্থান ভেক্টরের একটি অঙ্ক, কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। আমি এটাকে যদি স্টার চিহ্ন দেই, এটাকে ট্রিপল স্টার দেওয়া উচিত, কারণ এই ধরনের এমসিকিউগুলোর মধ্যে আমরা অনেক ধরনের কিছু শিখতে পারবো। লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে বলছে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এই যে ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, আর এক্ষেত্রে ও হচ্ছে ভরকেন্দ্র। ওকে, তো তাহলে আমরা প্রথমেই একটা কাজ করে নেই, কোনটার কি দেওয়া রয়েছে আমরা একটু লিখে নিই। হ্যাঁ, দেখো এখানে কিন্তু এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে, এখান থেকে বি
প্লাস হচ্ছে সি এবং বি প্লাস সি ভেক্টর, এটা আমাদের এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে। বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2b ভেক্টর, তারপরে দেখো সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2c ভেক্টর। ওকে, তাহলে আমি এখন ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে যাচ্ছি। দেখো ডি বিন্দুর অবস্থান ভেক্টর বের করার বুদ্ধি হচ্ছে যে যেহেতু ডি এই বিসি এর মধ্যবিন্দু, তাই এর প্রান্ত বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর এর যদি সমষ্টি করে তাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমি ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা পেয়ে যাব। তো চলো দেখা যাক এখানে ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা যদি আমি বের করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 2b অর্থাৎ 2b প্লাস 2c ডিভাইডেড 2। তার মানে দেখো উপর নিচ থেকে যদি 2 কমন নিয়ে কেটে দেই, তাহলে থাকবে কত, এখান থেকে থাকবে হচ্ছে বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়া গেছে যে ডি বিন্দুর অবস্থান ভেক্টর আসলে এরকম, যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, এবার আমাদের দেখি অপশনগুলো একটু লক্ষ্য করা যাক। অপশনে বলছে যে এডি ইকুয়াল 0, তো আমরা দেখে নিব যে এডি এর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। দেখো এডি এর অবস্থান ভেক্টর তুমি যদি বের করতে চাও, তাহলে অন্তবিন্দু হচ্ছে ডি, তাই ডি বিয়োগ অর্থাৎ ডি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু আমরা পেয়ে গিয়েছি, তাই এখান থেকে আমরা লিখতেই পারি এটা, তারপরে মাইনাস দিতে হবে, তারপরে এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ দেখো এই যে বি ভেক্টর মাইনাস তাহলে দিতে হবে এখানে সি ভেক্টর, কারণ এখানে প্লাস ছিল, তাহলে এই মাইনাসের কারণে মাইনাস হয়ে গেল, অর্থাৎ বি এবং বি ভেক্টর কেটে যায়, সি এবং সি কেটে যায়, থাকলো এখান থেকে 0। ওকে, দেখো তাহলে আমাদের কিন্তু 1 নম্বর অপশনটা কিন্তু সঠিক, কারণ এডি ভেক্টর ইকুয়াল 0। এবার আমরা দেখব 2 নম্বর, ও এর অবস্থান ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তো খেয়াল করে দেখো এই ক্ষেত্রে কিন্তু ও বিন্দুটা যেহেতু ভরকেন্দ্র, আর আমরা জানি যে ভরকেন্দ্র কোনো মধ্যমাকে কি করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর তোমরা জানো যে একটা ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু অঙ্কিত যে রেখাংশটি পাওয়া যায় সেটাকে কিন্তু মধ্যমা বলা হয় ত্রিভুজের। আর এটা যদি ভরকেন্দ্র, যেহেতু আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে যে ভরকেন্দ্র এই ও বিন্দু, তাই ও বিন্দুটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে শীর্ষ থেকে ও পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 2, আর এই 0 থেকে মানে ও থেকে এই ডি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 1। তার মানে বুঝতে হবে এটাকে যদি আমরা এম এর সাথে তুলনা করি, আর এটাকে তাহলে এন এর সাথে তুলনা করতে হবে। ওকে, তো তাহলে এই অনুযায়ী যদি আমরা এটাকে বের করতে চাই এই ও বিন্দুর অবস্থান ভেক্টরটা, তাহলে দেখো এই ও বিন্দুর অবস্থান ভেক্টর সমান আমরা লিখতে পারি, নিচে লিখবো হচ্ছে 2:2 অর্থাৎ 1 যেহেতু, তাই 2 + 1 লিখবো, মানে 1/3 হয়ে গেল। আর উপরে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাকে এই যে এই বিন্দুতে অর্থাৎ ডি বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু আমরা 0 পেয়ে গেছি, আর এই ক্ষেত্রে এটা মানে যেহেতু 1, তাই আমরা কিন্তু 1 নয়, এটা এই যে এম মানে 2, এখানে এই যে 2টাকে আমরা আগে লিখবো, তাহলে 2, তারপরে এখানে বি বিন্দু বলতে এ থেকে ডি আসছে, তার মানে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয়টা, অর্থাৎ এটার থেকে আমাদের লিখতে হবে। তাই দেখো এই ক্ষেত্রে আমরা এটার মান কত পাইছি, 0 পাইছি, অর্থাৎ এটার মান 0, কারণ এই ক্ষেত্রে ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা 0। তারপরে দেখো আমরা প্লাস দিলাম, দেওয়ার পরে এখানে এবার 1 দেওয়া রয়েছে, তাই এখানে 1 লিখবো, তারপরে দেখো ইনটু এবার তোমাকে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা লিখতে হবে। তো দেখো এটার সাথে যদি আমি এই বিন্দুর অবস্থান ভেক্টর লিখি, তাহলে বি প্লাস এখান থেকে সি ভেক্টরটা আমরা পাই। তার মানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে পাচ্ছি এখান থেকে 1/3, আর এই পাশে যেটা পাওয়া যায় 0 হয়ে যায়, আর এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তার মানে দেখো এই অপশনটাতে শুধুমাত্র বি ভেক্টর প্লাস সি ভেক্টর রয়েছে, কিন্তু 1/3 নেই, তার মানে এটি কিন্তু গ্রহণযোগ্য নয়। এবার আমরা দেখে নিব যে ডি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর। হ্যাঁ অবশ্যই, দেখো আমরা কিন্তু ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা কিন্তু এখানে বের করেছিলাম যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই এটি কিন্তু সঠিক, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর এই অপশনটাই কিন্তু সঠিক, গ নাম্বার। আশা করি তোমরা এই বিষয়টি একটু থামিয়ে দেখার চেষ্টা করবে ভিডিওটি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি অনেক সময়ের কারণে অনেক দ্রুত তোমাদেরকে বললাম, তো তোমরা একটু থামিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউটি। ওকে, তো চলো আমরা দেখে নিই আমাদের 18 নম্বর এমসিকিউটা কী রয়েছে। 18 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে যদি এ বি ভেক্টর ইকুয়াল যদি এটা হয়, তবে বি এ ভেক্টর সমান কত। তো খেয়াল করে দেখো আমরা সাধারণত এটা বিপরীত ভেক্টর হিসাবে গণ্য করব, কারণ দেখো এখানে বি এ ভেক্টর সমান লেখা যায় মাইনাস এ বি ভেক্টর, তার মানে দেখো এটা কিন্তু বিপরীত ভেক্টরের ফর্মুলা। তার মানে দেখো এখানে কিন্তু মাইনাস আছে, আর এ বির ভেক্টরের যে মান আমাদের দেওয়া রয়েছে এখানে যে 2i ক্যাপ, অর্থাৎ এটা একক ভেক্টর, আর এখান থেকে দেখো মাইনাস, এখান থেকে লিখবো 3j ক্যাপ। ওকে, তাহলে দেখো আমরা যে অপশনটা পাবো সেটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে দিলে 2i + 3j,
এটাকে আমরা কিন্তু পাবো। তার মানে দেখো অপশনে কোনটা কারেক্ট, অর্থাৎ দেখো আমাদের গ নম্বর অপশনটা কিন্তু এটার সাথে যায়, তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর। তো চলো এবার 19 নম্বরটা আমরা দেখে নিই। 19 নম্বর এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ যে এত এর সমান্তরাল ভেক্টর কোনটি। আমরা সাধারণত বলে রাখছি যে সমান্তরাল ভেক্টর হওয়ার জন্য ভেক্টর দ্বয় সমান হতে পারে, আবার ভেক্টর দ্বয় বিপরীত হতে পারে। তো আগে আমরা দেখে নিব যে এইটার মতো কোনো অপশনে রয়েছে কিনা। তো দেখো এখান থেকে 3a - 2b এটার মতো কোনো কিছুই কিন্তু আমাদের এই অপশনগুলোতে নেই, তাই সমান হতে পারে না, অর্থাৎ এখানে সমান হওয়ার শর্ত বাদ। এবার আমাদের দেখতে হবে যে বিপরীত হতে পারে, তাহলে বিপরীত যদি হয় তাহলে কী করতে হবে, মাইনাস নিতে হবে এবং তারপর লিখতে হবে যে এখান থেকে 3a ভেক্টর মাইনাস হচ্ছে 2b ভেক্টর। তো তারপরে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস কত পাচ্ছি 3a ভেক্টর আর প্লাস হচ্ছে এখান থেকে 2b ভেক্টর। তো লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমাদের এই যে খ নাম্বার যে অপশনটা রয়েছে এটাই কিন্তু এটার সাথে যায়, তার মানে এটি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সমান্তরাল হওয়ার বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটি অঙ্ক তোমাদেরকে দিচ্ছি। তো লক্ষ্য করে দেখো 20 নম্বর যে এমসিকিউটা রয়েছে, এই 20 নম্বর এমসিকিউ দেখো এত এর সমান্তরাল ভেক্টর নিচের কোনটি। তো দেখো এটার যদি এটার মতো যদি কোনো একটা অপশনে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাই অ্যান্সার হবে যদি সেটা সমান হওয়ার শর্তে যায়, কিন্তু দেখো এটার মতো কোনো কিছুই এই অপশনে নেই, তার মানে এটা সমান হওয়ার চিন্তা বাদ। এবার দেখতে হবে যে বিপরীত হতে পারে কিনা। দেখো বিপরীত যদি হয় তাহলে আমরা দেখব এখানে কি করতে হবে, আমাদের মাইনাস নিতে হবে, অর্থাৎ এখান থেকে a মাইনাস হচ্ছে 4b ভেক্টর লিখলাম। তাহলে লক্ষ্য করে দেখো আমরা পাবো কত, যে মাইনাস a আর প্লাস এই যে 4b ভেক্টর আমাদের পাওয়ার কথা, কিন্তু দেখো অপশনে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই, তার মানে এই চিন্তাও আমাদের ক্যান্সেল। তাহলে দেখো আমাদের করতে হবে কি, এবার গুণিতক হওয়ার চিন্তা করতে হবে। দেখো গুণিতক মানে হচ্ছে কোনো সংখ্যা দ্বারা উভয় ভেক্টরকেই গুণ করা। যেমন দেখো আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2a ভেক্টর মাইনাস হচ্ছে 8b ভেক্টর হবে, আবার 3 দ্বারা গুণ থাকলেও হতে পারে, 4 দ্বারাও হতে পারে। তো আমাদের অপশনের সাথে যাই কোনটা সেটা দেখতে হবে। দেখো এখানে যদি 2 দ্বারা গুণ করে দেখো এই অপশনটার সাথে মিলে, অর্থাৎ 2a ভেক্টর, আবার দেখো 2 দ্বারা গুণ করে 8b ভেক্টর, তার মানে এই অপশনটাই কিন্তু কারেক্ট। আশা করি তোমরা এই ধরনের সমান্তরাল ভেক্টরের নিয়মের উপর ভিত্তি করে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছো। তো চলো আমরা দেখে নেই এবার 21 নম্বর এমসিকিউ আমাদের জন্য কি রয়েছে। তো লক্ষ্য করে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে এ ভেক্টর এর একক ভেক্টর নিচের কোনটি। তোমরা একক ভেক্টরের যেই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাদের পূর্বের ক্লাসটি তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু আমি একক ভেক্টর নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। তো দেখো একক ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে এ ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করার জন্য আমাদের এটা করতে হয়, যেমন এটা একক ভেক্টর এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা দেখব যে কোনো ভেক্টর বাই কোনো ভেক্টরের মান, তাহলে কিন্তু একক ভেক্টর হয়। যেহেতু এখানে এ হচ্ছে ভেক্টর তাই আমাদের কিন্তু এ ভেক্টর লিখতে হবে, আর ডিভাইডেড কিন্তু এ ভেক্টরের মান লিখতে হবে, অর্থাৎ এই ভেক্টরের মান শুধু এও হতে পারে অথবা এইভাবে কিন্তু থাকতে পারে। হ্যাঁ, তো আমরা যে কোনো অপশনের ভিতরে যদি এটা দেখতে পাই তাহলে সেটা অ্যান্সার হবে। আবার যদি এরকম অপশন দেখতে পাই যে এইরকমভাবে দেওয়া রয়েছে তাও এটাও কিন্তু অ্যান্সার হবে, কারণ মডুলাস অফ ভেক্টর মানেই কিন্তু সেটা স্কেলার হয়ে যায়, অর্থাৎ তার মান প্রকাশ করে, অর্থাৎ একটা এ লেখা আর এরকম মডুলাস অফ ভেক্টর এ লেখা একই কথা। তার মানে দেখো অপশনের মধ্যে কোনটা যায়। তো লক্ষ্য করে দেখো এখানে ক নাম্বারটাতে যায় না, কারণ এখানে মডুলাস দেওয়া নেই। এটার ক্ষেত্রে দেখো নিচে কিন্তু একটা টান দেওয়া থাকলে এটাই কিন্তু অপশনে ঠিক হতো, কিন্তু যেহেতু টান নাই তাই এটা হবে না। আবার দেখো গুণিতক অবস্থা আছে তাই এটাও হবে না, তার মানে আমাদের ঘ নাম্বার অপশনটা কিন্তু দেখো কারেক্ট, অর্থাৎ দেখো এ ভেক্টর বাই শুধু এ, তার মানে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, এটাই তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই ক্ষেত্রে 21 নম্বরটা ছিল একক ভেক্টরের উপর ডিপেন্ড করে এমসিকিউ, অর্থাৎ এই ক্ষেত্রে এ ভেক্টরের উপর ডিপেন্ড করে এই এমসিকিউটা সাজানো রয়েছে। তো এবার দেখি আমরা 22 নম্বর এমসিকিউ। তোমরা দেখতে পাচ্ছ এখানে এ ভেক্টরের মান দেওয়া আছে কত, 3 একক। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন করছে যে এ ভেক্টর বরাবর অর্থাৎ এবি বরাবর, অর্থাৎ এবি এর দিকে একক ভেক্টর যদি এ হয় মানে এটা হয় তাহলে সেই ক্ষেত্রে কোনটার সাথে যায় এটা। তো লক্ষ্য করে দেখো যে এ একক ভেক্টর ইকুয়াল আমরা জানি যে এবি বরাবর একক ভেক্টর, অর্থাৎ এই যে এবি বরাবর একক ভেক্টর ডিভাইডেড হচ্ছে এটার মান, তার মানে আমাদের লিখতে হবে যে এবি বরাবর একক ভেক্টরের মান। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি যে এ ক্যাপ ইকুয়াল এবি ভেক্টর, অর্থাৎ দেখো এখান থেকে
এবি ভেক্টর ডিভাইডেড, এটার মান কিন্তু আমাদের দেখো এখানে দেওয়া আছে কত, 3 দেওয়া রয়েছে, তাই এখানে 3 লিখবো। যেহেতু অপশনে দেখো 1/3 রয়েছে, অর্থাৎ এ ক্যাপ ইকুয়াল 1/3 এবি ভেক্টর, তো দেখো এটা মানে 1/3 একই বিষয়, তার মানে এই অপশনটাই কিন্তু সঠিক। তার মানে আমাদের এই যে ঘ নাম্বার যে অপশনটা রয়েছে এটি সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার 23 নম্বরটা দেখে নিই। এখানে বলেছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি অসমান্তরাল ভেক্টর, দুটি অশূন্য এবং অসমান্তরাল ভেক্টর। তো এই ক্ষেত্রে বলছে যে এম এ ভেক্টর প্লাস এন বি ভেক্টর ইকুয়াল হচ্ছে 0 হলে কোনটি সঠিক। তো লক্ষ্য করে দেখো এই জায়গায় এম হচ্ছে আসলে একটা স্কেলার আর এ হচ্ছে একটা অশূন্য ভেক্টর। তারপরে দেখো এখানে এন হচ্ছে একটি স্কেলার আর বি হচ্ছে একটি অশূন্য ভেক্টর ইকুয়াল, তাহলে তাদের সমষ্টি কত হবে, 0 হবে। তো যেহেতু এ অশূন্য বি অশূন্য, তাই এই ক্ষেত্রে এম এর মান যদি 0 হয় তাহলে এটার সাথে যদি আমি এ ভেক্টরকে গুণ করি তাহলে 0 পাবো। আবার একই রকমভাবে এটার মান যদি 0 নেই এবং এটার সাথে যদি বি ভেক্টরকে গুণ করি তাহলে 0 পাবো। তার মানে দেখো এটার যোগফল তাহলে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে এম এবং এন এই দুটার মানে কিন্তু আমাদের কি হতে হবে, 0 হতে হবে। ওকে, তার মানে দেখো আমাদের অপশন গ নাম্বারটাই সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই ধরনের অঙ্কগুলো আমাদের এইভাবে করতে হবে। এবার আমরা দেখে নিই 24 নম্বর যে অঙ্কটা রয়েছে। 24 নম্বর দেখো এটা তোমরা ছোটোবেলায় করে আসছো, অর্থাৎ দেখো যে কোনো এ বি সি এর জন্য 1 নম্বর যে অপশনটা রয়েছে, যেমন এ প্লাস বি ভেক্টর ইকুয়াল বি প্লাস এ ভেক্টর, তার মানে দেখো এটা স্থান বিনিময় করছে, অর্থাৎ বি গেছে হচ্ছে এ এর স্থানে আর এ এসেছে বি এর স্থানে, তার মানে এটা স্থান বিনিময় করেছে, তার মানে এটা বিনিময় বিধি মেনে চলে, তার মানে এটি সঠিক। তারপরে দেখো এম স্কেলার এর সাথে দুটি ভেক্টরের গুণ, আবার দেখো এই যে এম বি অর্থাৎ এম এর সাথে বি এর গুণ, আবার এই এম এর সাথে আবার সি এর গুণ, তার মানে দেখো এম বি ভেক্টর প্লাস এম সি ভেক্টর, তার মানে এটি বন্টন বিধির সূত্রটাকে মেনে চলে। তারপরে এটা মানে এটাও সঠিক। তারপরে দেখো 3 নম্বর বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো ব্র্যাকেটটাকে শুধু শিফট করা হয়েছে, তার মানে এই ধরনের যদি কোনো আমরা দেখি তাহলে এই সমীকরণ দেখলে সেটি হচ্ছে আমাদের সংযোগ বিধিতে পড়ে, তার মানে আমাদের 3টি সঠিক। আশা করি তোমরা এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার দেখি আমাদের 25 নম্বরটা কি রয়েছে। দেখো 25 নম্বর বলছে যে ঠিক এর 23 নম্বরে একটা এমসিকিউ দিয়েছিলাম, ঠিক এটার মতোই এটা আলোচনা। তো দেখো এখানে এম এবং এন কিন্তু স্কেলার রাশি, আর এখানে বলছে যে এ ভেক্টর ও বি ভেক্টর আসলে কীরূপ ভেক্টর হতে পারে। তো দেখো এই জায়গাতে একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে আমি যদি এটাকে উঠায় নিই, মনে করো এম এ ভেক্টর আর হচ্ছে প্লাস এন বি ভেক্টর সমান হচ্ছে 0। তো আমি যদি এটাকে এইভাবে লিখি যে এম এ ভেক্টর ইকুয়াল হচ্ছে এন বি ভেক্টর, অবশ্যই মাইনাস, কারণ দেখো তাহলে কি হয়ে গেল, এটা বিপরীত ভেক্টর কিন্তু হয়ে গেল। অর্থাৎ লক্ষ্য করো আমরা কিন্তু এটা বিপরীত ভেক্টরে পরিণত করে ফেলছি, অর্থাৎ এই ক্ষেত্রে এ এবং বি অশূন্য হতে পারে, এটা এ এবং বি কিন্তু অশূন্য ভেক্টর হতে পারে। যদি এটার ভিতরে কোনো অপশন থাকতো তাহলে কিন্তু আমরা দিয়ে দিতাম অশূন্য, কিন্তু যেহেতু কোনো অপশন নাই অশূন্য হওয়ার, তাই দেওয়ার কোনো চান্স নেই। তো তাহলে আমাদের কী করতে হবে, এম এবং এন এটা কী হতে হবে, দেখো বিপরীত ভেক্টরে পরিণত যদি হয়ে যায় তাহলে তারা কি হতে পারে, তারা সমান্তরাল হতে পারে, অবশ্যই সমান্তরাল হতে পারে। আবার দেখো দিক তাদের বিপরীতমুখী, অর্থাৎ তাদের দিকটা হচ্ছে বিপরীত, যেহেতু এখানে মাইনাস চলে আসে তার মানে বিপরীত ভেক্টর অর্থাৎ দিকটা বিপরীতমুখী, অর্থাৎ তাহলে আমাদের অপশনটা মিলে যায় এই যে সমান্তরাল এবং বিপরীতমুখী এটার সঙ্গে। তার মানে দেখো আমরা কিন্তু এই সমীকরণ থেকেই এটার রেজাল্টটা জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। তো আমাদের পরবর্তী ক্লাসটি আরও গুরুত্বপূর্ণ হবে আশা করছি। আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অপশনটিতে ক্লিক করে রাখবে, পরবর্তী ক্লাসটি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ক্লাসটি করলে এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।